এই গ্রামের নাম ছিল গোপালপুর। এই গ্রামে তনিমা ও তার স্বামী হরিপদ বসবাস করত। তনিমার হাতের রান্না ছিল ভীষণ সুস্বাদু। তার একটা নিজের খাবার হোটেল ছিল। অন্যদিকে তার স্বামী হরিপদ ছিল খুবই কৃপণ। সংসারের প্রতিটি পয়সা বাঁচানোর জন্য সে খাবারের সব কিছুতেই কাটছাট করত। জয় মা কালী। পয়সা টয়সা আমি তেমন খরচ করতে রাজি নই, কিন্তু আশীর্বাদ করো মা, হোটেলটা যেন ভালো করে চলে। জয় মা। তনিমার এই খাবার হোটেল ছিল আর 5টা হোটেলের থেকে একদম আলাদা। নদীর ধারে পাখির গান শুনতে শুনতে, গাছের ছাওয়ায় মাটিতে বসে কলা পাতায় সবাই আনন্দ করে খেত। বুঝলে তনিমা, আমি আর আজ বাজার টাজার যেতে পারবো না। ঘরে যা আছে তাই দিয়ে তোমার ওই হোটেলের রান্নাগুলো করে নাও। আগের মাসে এমনি অনেক খরচ হয়েছে। সত্যি মাইরি, তোমার কিপটামো আর গেল না। খাবার হোটেলে মানুষকে পেট ভরে খেতে দেওয়ার মধ্যে আমি যে আনন্দ খুঁজে পাই গো। আমি কোনো কথা শুনবো না। আমি যা যা বলবো বাজার করে এনে দেবে। এই 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 মরেছে। তা কি রান্না করবে শুনি? কি কি বাজার থেকে আনতে হবে শুনি? কোনো মাংস টাংস কিন্তু আমি আনতে পারবো না, ওসব অনেক দাম। আমার হোটেলে মাংস নয়, আমার হোটেলে মা ঠাকুমার হাতের রান্নার খাবার আমি রান্না করে খাওয়াই। আজকে একটু ঝিঙে আলু পোস্ত, মুসুরির ডাল, আমের চাটনি, মাছের ঝাল আর একটু বেগুন ভাজা, পটল ভাজা। আর শোনো, বাজারে কচি লাউ শাক উঠছে, তুমি একটু লাউ ডোকা শাক এনে দিও। ওরে বাবারে, এত কিছু! উফ, সত্যি প্রতিদিন তুমি খরচ করে ফেলো। আমার ওই একটুখানি জমি চাষ করে যে টাকা লাভ করি, তোমার হোটেলের পেছনে সব টাকা আমার খরচ হয়ে যায়। দূর দূর, ভালো লাগে না রোজ রোজ এত এত বাজার করতে হয়। সবাই হোটেলে যত খুশি খেয়ে চলে যায়, আর তনিমাও তেমন করে দাম চাইতে পারে না। এভাবে চললে আমাদের ব্যবসা সত্যি লাটে উঠবে। এই যে গিন্নি, তুমি যা যা বলেছ বাজার থেকে সব নিয়ে এসেছি, কিন্তু বেশি তেল খরচ করো না। অল্প তেল দিয়ে একটু রান্না করে দিও। আর শোনো, খাবার হোটেল চালাতে গেলে অত উদারতা দেখালে হয় না। এ আবার কেমন কথা? মানুষকে সাহায্য করতে পারলেই তো সত্যিকারের সুখ খুঁজে পাওয়া যায়। আমি খুব মন দিয়ে রান্না করি, আর সবাই আমার খাবার হোটেলে খুব তৃপ্তি করে খায়, আর আমি তাতেই খুব খুশি হই। সেসব কথা এক সময় ঠিক ছিল, কিন্তু এই কালে সেই সব কথা আর মানায় না। তুমি বরং একটু কম তেল ঝাল মশলা দিয়ে রান্না করো, তাতে খরচটাও কম হবে। তুমি তো জানো আমি সবার জন্য আলাদা আলাদা করে রান্না করি। ওই যে পাশের বাড়ির পল্টুর মা কবে থেকে অসুস্থ, তার জন্য হালকা পাতলা মাছের ঝোল। আবার ওই যে গ্রামের ওই মাস্টার মশাই, তিনি রোজ আমার হোটেলে আসেন। তিনি একটু ভালো খাবার খেতে পছন্দ করেন, তার জন্য আমি ভালো খাবার রান্না করে দিই। সবার জন্যই আমার আলাদা আলাদা করে রান্না করতে হয় গো। সত্যি গিন্নি, তুমি খাবারের হোটেলের ব্যবসা করছো নাকি নারায়ণ সেবায় নেমেছো তুমিই জানো। যাই হোক, আমি এখন বরং আমার মাঠের কাজে যাই। এরপর হরিপদ তার মাঠে চলে যায়। সেখানের একটুখানি জমি তার নিজের ছিল, সেখানেই সে ফসল ফলাতো। তনিমা রোজ ঘরের কাজ সেরে সবার জন্য সবার মতো করে রান্না করে দিত।
কিরে পল্টু, আজ আসতে এত দেরি হলো যে? বলি, কাকিমার শরীর টরীর সব ঠিক আছে তো? আর তুই এখানে আজকে খেয়ে যাবি নাকি? না না তনিমাদি, মায়ের শরীর ঠিকই আছে। তুমি যেভাবে যত্ন করে হালকা মশলা দিয়ে রান্না করে দাও, সত্যি বলতে সেরকম কেউ করে দেবে না। সেটা কোনো ব্যাপার না পল্টু, সবাই খেয়ে খুশি হলে আর সুস্থ থাকলেই আমি খুশি। তা বল, কাকিমারটা টিফিন বাটিতে দেব, আর তুই তুই কি নিয়ে যাবি নাকি এখানেই খেয়ে নিবি? না না, আমি এখানেই খাবো। নদীর ধারে গাছের ছাওয়ায় বসে খাওয়ার মজাটাই আলাদা। তুমি বরং মায়েরটা টিফিন বাটিতে দিয়ে দাও। কাকিমার জন্য আজকে গরম গরম ঝিঙে আলু পোস্ত, পেঁপে কাঁচকলা আর আলু দিয়ে হালকা পাতলা মাছের ঝোল, সাথে আমের চাটনি আর বেগুন ভাজা। আর তোর জন্য রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, পটল ভাজা, বেগুন ভাজা, কচি লাউ ডাঁটার তরকারি, তার সাথে রয়েছে মাছের কালিয়া আর আমের চাটনি। আহা, এত সুন্দর সুন্দর রান্না শুনে সত্যি জিভে জল এসে গেল। তুমি না থাকলে আমরা যে কি খেতাম তনিমাদি। আমার তো বিয়েও হয়নি, আর আমি নিজে রান্নাও করতে পারি না। মা অসুস্থ, তুমি আছো, যা রান্না খেয়ে আমরা সকলে সুস্থ আর খুশি আছি। বেশ বেশ, এবার হাতটা ধুয়ে পেছনের বাগানে গিয়ে বসগা, আমি ভাত বাড়ছি। হ্যাঁ গো, আমাদের পেছনের বাগানে এঁচোড়গুলো অনেক বড় হয়েছে। কাল একটা এঁচোড় কেটে দিও তো। আর বাজার থেকে একটু চিংড়ি মাছ এনো, এঁচোড় দিয়ে চিংড়ি করব। আর ওই যে গ্রামের আমাদের ওই শিউলির মা আমার হাতের এঁচোড় দিয়ে ডাল খেতে বড্ড ভালোবাসে। সে কি তনিমা, গাছের ওই এঁচড়গুলো কি তুমি রান্নায় দেবে নাকি? এঁচড়গুলো বাজারে বিক্রি করলে কত লাভ পাবো জানো? না না, আমি ওই এঁচড় রান্না করতে দেব না। তা বললে হয় নাকি? এখন তো এঁচোড় খাবারই সময়। তাছাড়া গাছের নিজেদের টাটকা এঁচোড়, সেটা আবার না খেলে হয় নাকি? আমি কোনো কথা শুনবো না। তুমি কালকে একটা এঁচোড় কেটে দিও। আহা রে, কত স্বাদ করে এঁচড় গাছটা বসিয়েছিলাম। ভাবলাম এঁচড়গুলো বাজারে বিক্রি করব, আর এঁচড়গুলো পাকলে যখন কাঁঠাল হবে সেটা বিক্রি করেও পয়সা পাবো। এই গিন্নির যন্ত্রণায় সেটাও হবে না। যাই, এখন এঁচড়টা কেটেই ফেলি। মারে, আমি দুদিন হলো কিছু খেতে পাইনি, বড্ড খিদে পেয়েছে। আমাকে একটু খেতে দিবি মা? কোনো চিন্তা নেই পিসিমা, আমার খাবার হোটেলে কারোর খাবার কোনো অভাব হবে না। আপনি বরং আসুন, ভেতরে আসুন, আপনার জন্য আমি সব খাবারের ব্যবস্থা করছি। খেয়ে নিন পিসিমা, আপনার যা যা লাগবে চেয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। আমি সব কিছু বেশি বেশি করেই রান্না করি, যাতে কারোর কোনো কম না পড়ে। বেঁচে থাকো মা, তোমার এই আন্তরিকতায় আমি বড্ড খুশি হয়েছি। আমি নিশ্চয়ই খাবো তোমার হাতের রান্না। আজ তাহলে আসি মা, বড্ড ভালো লাগলো। তোমার হাতের রান্না বড্ড ভালো। তোমার কোনো অসুবিধা নেই পিসিমা, তোমার যখনই খেতে মন চাইবে আমার এই হোটেলে চলে আসবে। আমি রোজ রান্না করি নিজের হাতে। তনিমাদি, ও তনিমাদি, জমিদার গিন্নিমা তোমাকে ডেকে পাঠিয়েছে। বলেছে তোমার সাথে নাকি কিছু দরকারি কথা আছে। সে কি রে ফুলি, জমিদার গিন্নিমা হঠাৎ আমাকে কেন ডেকে পাঠালেন? তাছাড়া জমিদার গিন্নিমাকে
আমি তো কোনোদিন চোখেই দেখিনি, আর জমিদার বাড়িটা কোন দিকে তাও জানি না। ওই তো তনিমাদি, গ্রামের ওই তেমাথা মোড়ে বিশু মাস্টার মশাইয়ের যে পাঠশালা আছে সেখান থেকে ডান দিকে গেলেই আমাদের জমিদার বাড়ি। এরপর তনিমা জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কি আমি কাকে দেখছি? আপনি সেদিন ছদ্মবেশে আমার হোটেলে খেতে গেছিলেন? হায় হায়! হ্যাঁ তনিমা, আমি সেদিন ওই ছদ্মবেশে তোমার হোটেলে গেছিলাম। আমাদের জমিদারি রক্ত, জনগণকে পরীক্ষা করতে গেলে আমাদের ছদ্মবেশ ধরতেই হয়। গিন্নিমা, আমার কি কোনো অপরাধ হয়েছে? আমাকে ক্ষমা করবেন, আপনাকে ওরকম মাটিতে বসে খেতে দিলাম। কি জানো তনিমা, শহরের দামি হোটেলে মাটির গন্ধ মেশানো থাকে না। তোমার হোটেলের মনোরম পরিবেশ আমার খুব ভালো লেগেছে। চারিদিকে আম, জাম, কাঁঠালের গাছ, পিছনে নদীধার, ঠান্ডা বাতাস, কলা পাতায় খাওয়া, তার সাথে তোমার হাতের সুস্বাদু রান্না ও আন্তরিকতা আমার মন ভরিয়ে দিয়েছে। গিন্নিমা, ছোট মুখে একটা বড় কথা বলছি। শহরে আমরা যা খাই তা শুধু মুখের স্বাদ, কিন্তু গ্রাম্য প্রকৃতির কোলে বসে খেলে মনের তৃপ্তি হয়, যেটা আসল আনন্দ দেয়। আসলে তনিমা, তোমার রান্নার কথা অনেকের মুখেই শুনেছিলাম, তাই একবার নিজের চোখে সেদিনকে পরখ করে নিলাম। সত্যি কথা বলতে, গাছের ছাওয়ায় বসে খাওয়ার মজাটাই আলাদা। নদীর ঠান্ডা বাতাস, মাটির গন্ধ, পাখিদের গান, এসবের মাঝখানে তোমার হোটেলে না খেলে বুঝতেই পারতাম না এর আনন্দটা। আপনার এই কথাগুলো আজ আমাকে যে আনন্দ দিয়েছে আমি বলে বোঝাতে পারবো না গিন্নিমা। আজ আমি তাহলে আসি। দাঁড়াও তনিমা, আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা আছে, যেটা আমি আজ তোমাকে দেব। তুমি এই স্বর্ণ মুদ্রাগুলো তোমার হোটেলের কাজে লাগিও। এভাবেই মানুষের সেবা করো, তোমাদের কোনোদিন কোনো কিছুর অভাব হবে না। এরপর তনিমার মনে খুব আনন্দ হয়, আর সে তাড়াতাড়ি করে হরিপদর সেই চাষের জমির কাছে চলে যায়। এরপর সব ঘটনা তনিমা হরিপদকে বলে, আর হরিপদ বুঝতে পারে সে তার কৃপণতা দিয়ে যা করতে পারেনি, তনিমা তার আন্তরিক ভালোবাসা দিয়ে তা করে দেখিয়েছে। সত্যি তনিমা, আজ আমি বুঝেছি মানুষের হৃদয়ে জয় করতে পারলে তবেই ব্যবসায় সত্যিকারের সফলতা আসে। তোমার মতো দয়ালু বউ পেয়ে আমি সত্যিই ধন্য। আমি বলেছিলাম না, একদিন দেখবে ভগবান ঠিক মুখ তুলে চাইবে। আমাদের সততা, আন্তরিকতা বিফলে যাবে না। আজ সেটাই হয়েছে। ঠিক বলেছ তনিমা, এবার থেকে আমি আরো অনেক অনেক বাজার করব। সবাই আমাদের হোটেলে পেট ভরে তৃপ্তি সহকারে খাবে। বুঝলি পল্টু, আমি আর আগের মতো কৃপণ নই রে। যতবার খুশি খাবার চাইলেও আমি আর রাগ করব না। সবার জন্য বাজার নিয়ে এসেছি। সত্যি, শুধু আমি নই গো, গ্রামের সব মানুষ খুব খুশি। তোমাদের হোটেলের জয় জয়কার হোক। শুধু এই গ্রামে নয়, গ্রাম ছাড়িয়েও আরো অনেক দূরে তোমাদের হোটেলের ব্যবসা সফলতা লাভ করুক। আমার কার্টুন চ্যানেলের দর্শকবৃন্দদের জন্য রয়েছে একটা মজার খেলা। আমার আজকের প্রশ্ন, হরিপদর কৃপণতা কিভাবে দূর হলো? আপনারা যারা সবাই কমেন্ট করবেন তারা নিজের নাম আর ঠিকানা অবশ্যই লিখবেন। আপনাদের মধ্য থেকে যার কমেন্ট সবচেয়ে ভালো লাগবে, পরবর্তী কার্টুন ভিডিওতে তার নাম নেওয়া হবে।